সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আর যে বিষয়গুলো আলোচনা থাকবে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটছেন, বলছেন চায়নার সাথে যে ট্যারিফ যুদ্ধ আছে সেটির থেকে পিছিয়ে সরে আসবেন, এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান যিনি আছেন জে পাওয়েল, ওনাকে বিগ লুজার বলার পরে উনি বলছেন আমি তাকে ফায়ার করব না, অর্থাৎ চাকরিচ্যুত করব না। এদিকে নিউ ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে FBI গ্রেফতার করেছেন একজন জাজকে ইমিগ্রেশন অবস্ট্রাকশনের জন্য, সেটিও আলোচনা থাকবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন চায়নার সাথে আলোচনা চলছে, বা তার প্রশাসন শি জিনপিং আর চায়না বলছে যে তাদের সাথে সেরকম কোনো আলোচনা এখনো তার কোনো শুরুই হয়নি। সেদিকে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধান্দেহী অবস্থা, ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর যে বন্দুকধারীর হামলা হয়েছে, সেই ঘটনায় ভারত পাকিস্তানের উত্তেজনা, চরম উত্তেজনা দেখা দিয়েছে, এবং দুপক্ষই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছেন, এটিও ব্যাপক আলোচনা থাকবে। এদিকে লন্ডনে বিএনপি এবং জামাতের মধ্যে আলোচনা হয়েছে, এটি কিসের জন্য কি হয়েছে, তারা কি আসলে এক হতে যাচ্ছেন কিনা। অনেকে বলছেন বাংলাদেশে একটি ন্যাশনাল গভর্নমেন্ট দরকার, এই কথাগুলো আমরা শুনছি। ন্যাশনাল গভর্নমেন্ট কি এবং কেন এটি আলোচনায় থাকবে, এই সমস্ত বিষয় আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, নিউ ইয়র্ক থেকে সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর নাকিবুর রহমান, উনি যোগ দিয়েছেন আমাদের সাথে নর্থ ক্যারোলাইনা থেকে, প্রফেসর অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। ওকে, নাকিবুর রহমান, চলুন আপনার কাছ থেকে প্রথমে শুরু করি। এই যে প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটছেন বলে অনেকে বলছেন যে ট্যারিফের ব্যাপারটিতে, বলছেন যে চায়নার সাথে আলোচনা হচ্ছে এবং এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটি একটি কথা। চায়না বলছে সেরকম কোনো আলোচনাই হয়নি বা সেরকম কোনো আলোচনার আলামত নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে 124%, 145% ট্যারিফ অনেক হাই, এটি কমে আসবে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম স্টক মার্কেট র্যালি করলো, উপরের দিকে গেল। আসলে কি হচ্ছে, কেন প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্যারিফ সরে আসার কথা বলছেন, যেটি খুব শক্ত হাতে? সাধারণত ট্যারিফ ইজ নট এ ব্যাড থিং, কিন্তু বিশ্বব্যাপী সবার উপরে ট্যারিফ বসিয়ে দেওয়ার যে বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেটি তো আমরা দেখলামই। আমি ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, কেন ট্রাম্প প্রশাসন এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা এটি থেকে সরে আসবেন, এবং এটি সরে আসা কতখানি প্রভাব ফেলবে মার্কেট, ওভারঅল ইকোনমি এবং রিসেশনের যে একটা সম্ভাব্যতা দেখা গিয়েছিল সেটির ব্যাপারে। জি, অনেক ধন্যবাদ হাবিব ভাই। আপনি মোটামুটি একটা লেআউট দিয়ে দিয়েছেন। আমরা যদি আসলে ট্যারিফের হিস্ট্রি দেখি, যে এই বাণিজ্য যুদ্ধ কখনো কিন্তু কাউকেই সুবিধা দেয় না। বাণিজ্য যুদ্ধ যখন হয়, ট্রেড ওয়ার যখন হয়, এটার লুজার হলো এভরিবডি। আমরা সেই ইতিহাস যদি দেখি যে 1828 এর ট্যারিফ অফ অ্যাবমিনেশন থেকে শুরু করে নালিফিকেশন ক্রাইসিস সাউথ ক্যারোলিনাতে একটা পুরা ক্রাইসিসের মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট 1930, যেটার ফলশ্রুতিতে গ্রেট ডিপ্রেশন হলো, প্রায় 20,000 পণ্যের উপরে ব্ল্যাঙ্কেট একটা ট্যারিফ দেওয়ার ফলে। তো এভাবে যদি আমরা গ্যাপ 1947, WTO 1995, তারপর 1980s এ US জাপানের ট্রেড টেনশন, এই সবগুলা যদি আমরা দেখি, কোনো ট্যারিফের যুদ্ধের ফলাফলই কিন্তু ভালো হয় না। এবং সবাই যেটা মনে করেছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ব্ল্যাঙ্কেট ট্যারিফ সবাইকে দিয়েছিলেন, রেসিপ্রোকাল ট্যারিফ, এটা থেকে অবশ্যই 2 দিন পরে তিনি সরে এসেছেন, শুধুমাত্র কিছু কিছু দেশ ছাড়া। অনেকেই বলছিল যে এটা মূলত একটা নেগোসিয়েশন টেকনিক, এবং এই নেগোসিয়েশন টেকনিকে চীন হয়তো একটা নেগোসিয়েশন টেবিলে আসবে, কিন্তু সেটার সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত দেখিনি। যেটা দিয়ে শুরু করলেন যে গত মঙ্গলবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চায়নার উপরে যে 145% ট্যারিফ, সেটা অনেক বেশি, এটা ডেফিনেটলি সাবস্টেন্সিয়ালি কমে আসবে। এবং গত বৃহস্পতিবারে তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন যে চায়নার সাথে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে, এবং ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে কে নেগোসিয়েট করছে, তিনি বলেছেন যে ইট ডাজন্ট ম্যাটার, দে ইজ। সো এই টার্মটা তিনি ইউজ করেছিলেন, দে ইজ। এটা নিয়ে অনেক হাস্যরস হচ্ছে,
কিন্তু চাইনিজ প্রশাসনের পক্ষ থেকে টোটালি ডিনাই করা হয়েছে যে কোনো ধরনের নেগোসিয়েশন, এবং চাইনিজরা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেগোসিয়েট, এটা অনেকটা মানে ইটস এ গেম অফ পোকার দ্যাট ইজ গোয়িং অন, হু ফ্লিঞ্চেস ফার্স্ট অফ হু ফোল্ডস, এরকম একটা বিষয় কিন্তু হয়ে যাচ্ছে এখানে। যদি আমরা ফান্ডামেন্টাল কয়েকটা বিষয় আমরা দেখি, যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্রেড এম্বার্গোর যে ফান্ডামেন্টাল প্রেমিস যদি আমরা ধরি, যে তিনি ধরেই নিয়েছেন যে দেশগুলোর সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই দেশগুলা তাদের নিজস্ব প্রোডাক্টকে সাবসিডাইজ করে, সুতরাং এই ট্যারিফ দেওয়ার মাধ্যমে এই সাবসিডিটা কমে আসবে, কিংবা এই সাবসিডি তারা আর দিতে পারবে না, কোনো একটা কিছু হবে। কিন্তু এটা কিন্তু না। আমরা যদি চায়নার ইকোনমির কথা দেখি, যে চায়নার ইকোনমিতে কিন্তু গত এক দশক ধরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু একটা বিরাট বুম হয়েছে, এবং এই ট্রেড সার্কুলাসের কারণে স্পেশালি রিয়েল এস্টেট মার্কেট কিছুটা সাফার করছে চায়নাতে। অন্য জায়গাতে যেখানে ইনফ্লেশন একটা প্রবলেম, চায়নাতে কিন্তু ডিফ্লেশন প্রবলেম। এবং সাথে সাথে এটাও বলে রাখা ভালো যে এই বাণিজ্য ট্রেড ওয়ারে কিন্তু চায়নাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ চায়নাতে গত 4-5 বছরে যে এক্সপেনশন গুলো হয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এটার একটা প্রেমিস ছিল যে আমেরিকার যে ডিমান্ড এটাকে মিট করার জন্য। সুতরাং আমেরিকার সাথে যদি বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়ে, তখন এস্টিমেট করা হচ্ছে যে অলমোস্ট 20% ম্যানুফ্যাকচারিং জব হারাবে লোকজন চায়নাতে। সো এটা একটা বিরাট কস্ট। সুতরাং সেদিক থেকে চায়নারও একটা মীমাংসায় আসা উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে পলিটিক্স রয়েছে, অনেক বিষয় রয়েছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, যদি দুই দেশই তাদের সরকার প্রধানরা শি জিনপিং এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা দুইজনই যদি তাদের ইগোকে অ্যাসাইডে না রেখে দেশের অর্থনীতিকে এবং জনগণের ওয়েলবিংকে যদি তারা প্রায়োরিটি না দেন, তাহলে পরে আলটিমেটলি জনগণকে এটার ক্ষতিপূরণ দিতে হবে, এটাই আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি যে যতই রেটরিক হোক, এট দ্য এন্ড অফ দ্য ডে দুই দেশের সরকার প্রধান না হলে পরেও বাণিজ্য টিম একটা নেগোসিয়েশন টেবিলে এসে এটাকে একটা নেগোসিয়েটিং পর্যায়ে আনবে। তা না হলে পরে, লেটস বি ফ্র্যাঙ্ক, আমেরিকাতে ইনফ্লেশন উইল বি স্কাই রকেটিং। কারণ আমরা যদি আমাদের একেবারে ম্যানুফ্যাকচারিং এর পিনাটি নাটস এন্ড বোল্টস থেকে শুরু করে পণ্য পর্যন্ত, ওয়ালমার্ট এবং বড় বড় মেগা স্টোরের যে সমস্ত পণ্য, এর একটা বিরাট অংশ আসে চায়না। So 147% tariff is not going to be paid by the government or the manufacturers, will be borne by the individual customers. সুতরাং ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে না। আমার মনে হয় সেদিক থেকে চিন্তা করেই আমার দুই দেশের সরকার প্রধান একটা আলটিমেটলি নেগোসিয়েশনের দিকে যায়। ধন্যবাদ। আমি আরেকটু বিস্তারিত আপনাকে তুলে ধরি। আমেরিকার কখনোই এরকম অবস্থায় পড়েনি। আমরা ধরে নেই যে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল একসময় সোভিয়েত ইউনিয়ন, এবং সামরিকভাবে, অর্থনৈতিকভাবে না, কারণ সামরিক রাশিয়া বা এখন রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ছিল $3 ট্রিলিয়ন, আমেরিকার অর্থনীতি $27 ট্রিলিয়ন। চায়না কিন্তু $22 ট্রিলিয়ন প্লাস ইকোনমি। ইটস অলমোস্ট সমকক্ষ আমেরিকার, এবং তারা কিন্তু প্রডিউসার। তো এরকম একটা সমমানের ট্রেড পার্টনারের সাথে যখন আপনি এরকম যুদ্ধান্ধেয়ী অবস্থায় যান, শুধুমাত্র তাদের না, আপনি পুরো বিশ্বের সাথে চলে গিয়েছেন। দের ইজ নো প্র্যাকটিক্যাল রাইম অর রিজনস। এবং যেই সংখ্যাটি আমরা দেখলাম যে ট্যারিফ হিসাবে ডেফিসিট দেখানো হয়েছে, যে এত ডেফিসিট, সেটিও আসলে কোনো সংখ্যায় পড়ে না। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে চায়না প্রডিউসার, এবং তারা অভ্যন্তরীণ যে সাপ্লাই দিতে পারেন সেটিতেও তারা অনেকখানি স্বয়ংসম্পূর্ণ। আমেরিকার সাথে ট্রেড অনলি 15%। আমি দেখছিলাম যে বোয়িং এবং এয়ারবাস, তারা যে বিখ্যাত কোম্পানি, স্পেশালি বোয়িং আমেরিকার, তারা যখন একটা অর্ডার নেন, এই প্লেনটি তাদেরকে ক্লায়েন্টকে হাতে তুলে দিতে লাগে 10 বছর। তার প্রচুর পরিমাণ জিনিস, রসদ এবং কাঁচামাল আসে চায়না থেকে। আমি দেখছিলাম কোমাক, which is চাইনিজ এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারার, তারা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, এবং তারা নিজেরাই প্লেন রপ্তানি শুরু করবে কদিন পর, যেটি বড় একটি হুমকির কারণ হয়ে যাবে বোয়িং বা এয়ারবাসের জন্য, কারণ দিস কোম্পানিজ আর ভেরি ইনএফিশিয়েন্ট এবং গ্রিডি। তো এটা কতখানি প্র্যাকটিক্যাল
আমেরিকা বা অন্যান্য দেশের জন্য একটি ট্রেড ওয়ারে চলে যাওয়া, যেখানে ইইউ নতুন সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছে 2-1 দিনের মধ্যে চায়নার সাথে? একটু বুঝে বলবেন কি? জি, এখানে সবচেয়ে বড় যেই প্রবলেমটা আমেরিকা পড়ে যাচ্ছে সেটা হলো যে আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছিলেন যে আমেরিকার মিত্ররা চায়নার ব্যাপারে আমেরিকার পক্ষ অবলম্বন করবে এই ট্রেড ওয়ারে, কিন্তু এর আগে এই ট্যারিফের একটা বড় ভুক্তভোগী কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন হতে যাচ্ছিল। নেটোর সাথে ট্রাম্প প্রশাসনের পলিসি এবং অন্যান্য বিষয় নিয়ে আমেরিকার মিত্রদের সাথেই আমেরিকা স্পিকিং আপ ফাইট, কানাডা এবং মেক্সিকোর সাথে ফাইট পিক আপ করছে। সো যার কারণে এই ট্রেড ওয়ারে আমেরিকার পাশে এসে কেউ দাঁড়াবে না, এইটা রিয়েলাইজ করতে হয়তো একটু দেরি হয়ে গেছে। এবং এ কারণেই এই নেগোসিয়েশনটা যতটা পরে হবে বলে অনেকে মনে করেছিল, কিংবা আমেরিকার লেভারেজ যতটা থাকবে মনে করেছিল, তা সেটা আসলে নেই, আপনি যেটা বললেন শুরুতেই। এবং সিম্পল এক্সাম্পল দিই, আমরা যদি আইফোনের কথা বলি, যে আইফোন, অ্যাপল ইজ অ্যান আমেরিকান কোম্পানি। আমরা আইফোন 15, 16 ম্যাক্স প্রো, এটা কত $1,500 কাছাকাছি রিটেল প্রাইস দিয়ে মানুষ কেনে। সো এর এর প্রিটি মাচ 90% যেই ম্যাটেরিয়াল কস্ট, এটা কিন্তু চায়না থেকে আসছে। সো আপনি যদি এই টেরিফটা ধরেন, 147% টেরিফ ধরেন, তাহলে এই টেরিফের পরে এই কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টই বেড়ে দাঁড়াবে অলমোস্ট $2,300 কাছাকাছি। আর আপনি যদি এটা পুরোপুরি আমেরিকাতে তৈরি করতে চান, হুইচ ইজ ইম্পসিবল, আপনার লেবার কস্ট ফ্যাক্টর করলে পরে আপনার এটা মানে ম্যানুফ্যাকচারিং কস্ট হয়ে যাবে $3,000। সো তখন তো এটা মানুষ কিনতে পারবে না। সো বেসিক্যালি অ্যাপেলের মতো একটা বড় কোম্পানি হুমকির মধ্যে পড়ে যাবে। সো এগুলা হলো একেবারে বেসিক জিনিসপত্র। কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলে নেই, যে চায়নার সাথে আমেরিকার যে বাণিজ্যিক আদান প্রদান, এটা কিন্তু শুধুমাত্র ট্রেড ডেফিসিট দিয়ে বিবেচনা করলে হবে না। এখানে আমেরিকার কিছু গ্রেভেন্স আছে, যে চায়নার কিছু ট্রেড প্র্যাকটিস আছে যেটা ফেয়ার না, তারপরে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, আরো কিছু কিছু বিষয় আছে। সো বেসিক্যালি এটা একটা প্যাকেজ ডিল হিসাবে নেগোশিয়েট করে চায়নাকে যে আনফেয়ার প্র্যাকটিস গুলা আছে সেগুলা থেকে বের হয়ে আসা, পাইরেসি এবং কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের ব্যাপারে আরেকটু শক্ত হওয়া, এই বিষয়গুলা কিন্তু ইট কুড হ্যাভ বিন নেগোশিয়েটেড। কিন্তু এখন যে অবস্থায় চলে গিয়েছে, ইটস অল অ্যাবাউট টেরিফ, হুইচ ইজ নট গোয়িং টু হেল্প আমেরিকান কোম্পানিজ ইন লং রান। ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনার কাছে যাব। যে নাকিবুর রহমান বলছিলেন যে এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আলাপ আলোচনা করা যেত, আর চায়নারও কিছু আনফেয়ার বাণিজ্য প্র্যাকটিস আছে যেটি আসলে অনেকখানি ইনফ্রিঞ্জ করে অন্যান্য কোম্পানির টেকনোলজিক্যালি অ্যাডভান্সড থিংস তারা কপি করে নেন। ওকে, কিন্তু আমি আপনার কাছে রাজনৈতিক বিশ্লেষণটা চাবো যে প্রেসিডেন্ট ট্রাম্প এই শুধু চায়না নয়, বিশ্বব্যাপী ট্যারিফ বসিয়ে দিলেন। এখন উনি বলছেন যে চায়নার সাথে কথাবার্তা হবে এবং আমরা ট্যারিফটি কমিয়ে নিয়ে আসবো। শি জিনপিং বা চায়না বলছে সেরকম কোনো কথাই হয়নি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শুনেছি যে উই উইল বি উইনিং সো মাচ দ্যাট অ্যাকচুয়ালি ইউ উইল বি, আর আমেরিকান জনসাধারণকে বলছেন ইউ উইল বি টায়ার্ড অফ উইনিং। কিন্তু আদতে দেখলাম আমরা একবারের জন্য জয়ী হয়নি। উই হ্যাভ নট ওয়ান আ সিঙ্গল ডিল। রাজনৈতিকভাবে আপনি এটি কিভাবে দেখছেন এবং এটির প্রভাব ট্রাম্প প্রেসিডেন্সির উপর কতখানি বা রিপাবলিকান দলের উপর কতখানি পড়তে যাচ্ছে? ধন্যবাদ হাবিব ভাই, নাকিব ভাই। ট্রাম্প সাহেবের স্লোগানটা কি? আমেরিকা ফার্স্ট, তো আমেরিকা ফার্স্ট, কিন্তু ট্রেড ওয়ারটা হচ্ছে আমেরিকা ফার্স্ট এন্ড আমেরিকা অ্যালোন। আমেরিকা ফার্স্ট ঠিকই আছে, কিন্তু আমেরিকা একা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকার বড় কন্ট্রিবিউশন ছিল কি? বিশ্বে একটা আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। সব প্রবলেম নিয়ে আমরা আইনের ভিত্তিতে প্রবলেম সলভ করবো। যুদ্ধ করবো না, যুদ্ধ করবার আগে আমরা একেবারে কথাবার্তা বলবো। তার জন্য আইন তৈরি করেছি আমরা, তার জন্য আমরা জাতিসংঘ তৈরি করেছি আমরা। ট্রেডের ক্ষেত্রেও কিন্তু, বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাট তৈরি করেছিলাম, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্যারিফ। সেটা বদলে এখন হয়েছে WTO, যার মাধ্যমে ট্যারিফ সংক্রান্ত বা বাণিজ্য সংক্রান্ত প্রশ্নগুলির সমাধান হবে। এটা কিন্তু আমেরিকারই তৈরি, আমেরিকাই এই প্রস্তাবের প্রধান উদ্যোক্তা। তো প্রধান ক্যাজুয়ালিটি হচ্ছে এই ট্রেড ওয়ারের এই আইন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রথম ক্যাজুয়ালিটি। 2 নম্বর বড় ক্যাজুয়ালিটি হচ্ছে আমাদের বন্ধুত্ব। আমাদের নিকটতম প্রতিবেশী কে? কানাডা, মেক্সিকো। আমি ছোট এক্সাম্পল দিই কি পরিমাণ বোকামি করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব।
কানাডায় নির্বাচন সামনে, এই নির্বাচনে লিবারেলদের হেরে যাওয়ার কথা, একেবারে ডাহারা কথা। কেমন তিনি, এবং কনজারভেটিভ জেতার কথা, ধরো সিগনিফিকেন্ট 8-9 পয়েন্টে জেতার কথা। জি, এখন দেখছি আমরা যে যে ট্রাম্প লিবারাল সাহেব যে ঘোষণা করলেন যে কানাডা হবে আমার 51st স্টেট, এই কথা বলার পরিপ্রেক্ষিতে পুরো কানাডা ঐক্যবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে, ট্রাম্প সাহেবের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে নয়। কিন্তু না, জেতার কথা যেখানে কনজারভেটিভদের, সেখানে কিন্তু ট্রাম্প সাহেবের এফেক্ট হচ্ছে এই যে এখন লিবারেলরা অলমোস্ট 10 পয়েন্টে জিতবে বলে ভাবা হচ্ছে। হুম, সেম থিং ইন ইউরোপ। আমি ইউরোপে কি দেখছি যে ইউরোপিয়ানরা বিভিন্ন প্রশ্নে কাছাকাছি হচ্ছে, ইভেন অন ডিফেন্স ইস্যুস। আমরা হয়তো কথা বলবো একটু পরে ইউক্রেন নিয়ে, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে আমেরিকা কিভাবে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট ইউরোপ ঘনিষ্ঠ হচ্ছে। সবচেয়ে বড় উইনার কে? ট্রাম্প সাহেবের এই ট্রেড ওয়ার সবচেয়ে বড় বিগেস্ট উইনার কে? চীন, যার বিরুদ্ধে এই যুদ্ধটা শুরু করা হলো, সবচেয়ে বিগেস্ট উইনার। কিভাবে? 3 ভাবে বলি। 1 নম্বর, চীনের সঙ্গে বড় ডেফিসিট আছে, কোনো সন্দেহ নেই। চীনের সঙ্গে আমাদের $600 বিলিয়ন ব্যবসা বাণিজ্য, সেখানে আমরা মাত্র $150 বিলিয়ন এক্সপোর্ট করি চীনে, ফলে প্রায় $400 বিলিয়ন আমাদের ডেফিসিট। এবং ওয়ার্ল্ড ব্যাংকও একসব সাবধান করেছে চীনকে ভাই ডেফিসিট কমিয়ে আনো, এই ইমব্যালেন্সটা আমাদের জন্য ভালো নয়, তোমার জন্য নয়, আমেরিকার জন্য নয়। কিন্তু যখন ট্রাম্প সাহেব ধমক দিলেন আমি ট্যারিফ বসাচ্ছি 147%, ফলটা কি দাঁড়ালো? চীন কি করলো? চীন সঙ্গে সঙ্গে তাকে নিজেকে ডাইভার্সিফাই করার চেষ্টা করলো। যেই মুহূর্তে, যেদিন ট্রাম্প সাহেব তার ট্যারিফ ঘোষণা করেছিলেন, বেজিংয়ে ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। আমরা দেখলাম কি তাৎক্ষণিকভাবে স্পেন এবং চীন বাণিজ্য প্রশ্নে ঐক্যমত প্রকাশ করল। একইভাবে চীন, আমরা আগেই জানি চীন কিভাবে তার ব্রিক্স এর মাধ্যমে নিজস্ব একটা প্রভাব বলয় গড়ে তুলেছে। যেদিন যে সপ্তাহে ট্রাম্প সাহেব ঘোষণা করছেন তার ট্যারিফ, সে সপ্তাহে ইন রেসপন্স শি জিনপিং কি করছেন? তিনি সফরে যাচ্ছেন কোথায়? ভিয়েতনামে। তিনি সফর করছেন সাউথ ইস্ট এশিয়াতে, এবং এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে সেপারেট ট্রেড এগ্রিমেন্ট তিনি করছেন। তার মানে আমেরিকাকে বিচ্ছিন্ন করে চীন নিজের প্রভাব বলয় গড়ে তুলছে। আপনি শুরু করেছিলেন যে ট্রাম্প সাহেব আশা করছিলেন যে শি জিনপিং টেলিফোন করবেন, করেননি। কেন করেননি? তার প্রধান কারণ এই সংকট যে হতে পারে 2019 সালে প্রথম যখন ট্রাম্প সাহেব ট্যারিফ ইম্পোজ করেন, তখন থেকে চীন প্রস্তুত হচ্ছে যদি ট্রাম্প সাহেব ক্ষমতায় আসেন তিনি কিন্তু আবারই চেষ্টা করবেন। তিনি কি করলেন? ডোমেস্টিক মার্কেটকে তিনি অর্গানাইজ করলেন, যে তোমরা তৈরি হও, এমন ঘটনা ঘটতে পারে। উই মাস্ট নট ডিপেন্ড অন ফরেন মার্কেট, ফরেন বায়ার্স। আমরা আমাদের মার্কেটটাকে অর্গানাইজ করি, সেলফ ডিপেন্ডেন্ট আমরা হই, আমরা আত্মনির্ভরশীল আমরা হই। এবং অ্যাজ এ রেজাল্ট ট্রাম্প সাহেবের ট্যারিফ ঘোষণার ফলে কি হলো? চায়না বললো আমি তোমাকে এক্সপোর্ট করবো না। বইয়ের কথা বললেন, বই রেডি, এক্সপোর্ট হবে চায়নায়। চায়না বললো না, কিনবো না আমি। একইভাবে চায়না কথা ছিল যে এই XYZ আরো 15 রকমের পণ্য কিনবে আমেরিকা থেকে, বললো না আমি কিনবো না। মজা হচ্ছে কি, এর অনেকগুলি হচ্ছে অ্যাগ্রো প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টস। সবচেয়ে ক্ষতি কাদের হয় এগ্রিকালচার প্রোডাক্টস হলে? রেড স্টেটসগুলিতে, ফার্মার তো বটেই, রেড স্টেটসগুলিতে। এখন অলরেডি শুনতে পাচ্ছি আমরা কি কাঁদাকাটি শুরু হয়েছে। একটু আগে আপনি আমাকে মুখে বলছিলেন যে ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল রেটিং কিভাবে ফল করেছে। যেদিন তিনি ক্ষমতায় আসেন তখন তার অ্যাপ্রুভাল ছিল অলমোস্ট 55%, এখন কমে এসেছে 42%। অলমোস্ট অন এ ডেইলি বেসে যদি অ্যাপ্রুভাল কনসেনসাস নেওয়া হয়, হিসাব নেওয়া হয়, এবং প্রতিদিন 1-2% করে তিনি কমছেন। আমেরিকার মেজরিটি মনে করে, অলমোস্ট 60% মনে করে দেশটা ভুল পথে যাচ্ছে। এই যে পলিটিক্যাল আঘাতটা তিনি পাচ্ছেন। আর একটা এক্সাম্পল আপনাদের দিই আমি। আমরা বলি কি যে কংগ্রেস একদম নতজানু ট্রাম্পের সাথে, সিনেটও তাই। ইতিমধ্যে 4 জন সিনেটর সরাসরি আপত্তি করেছেন। টেড ক্রুজের মতো লোক, টেড ক্রুজ যিনি ট্রাম্প সাহেবের পা চাটতে প্রস্তুত, তিনি কি বলেছেন? যদি এই ট্রেড যুদ্ধ অব্যাহত থাকে তাহলে মধ্যবর্তী নির্বাচনে আমাদের ব্লাড বাথ হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। আউটসাইড পলিটিশিয়ানস, ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় বন্ধু কারা? বিলিয়নিয়াররা।
বিলিয়নিয়াররা কি বলছেন, ইনক্লুডিং আমাদের কি নাম ভদ্রলোকের, টেসলার মালিক, তিনি বলেছেন তুমি নাভারো সাহেব একটা মূর্খ, সরাসরি তাকে মূর্খ, তিনি ট্রাম্পকে মূর্খ বলতে পারেন না, না বলে তিনি নাভারোকে বলেছেন, অ্যাজ ইফ নাভারো যদি এটা ইম্পোজ করেছে। ইম্পোজ তো নাভারো করেন, হয়তো অ্যাডভাইস করেছে, কিন্তু ইম্পোজ তুমি করেছো। ফলে যখন তাকে মরণ বলা হয়, গর্দভ বলা হয়, গর্দভ বলাটা প্রকারান্তরে ট্রাম্পকেই বলা হচ্ছে। অন্য কথায় ট্রাম্প তার সমস্ত ক্ষেত্রগুলি থেকে হেরে যাচ্ছেন। গ্লোবালি হারছেন তিনি 1 নম্বর, পার্লামেন্টের ভেতরে হারছেন, কংগ্রেসের ভেতরে তিনি হারছেন, পাবলিকের মধ্যে হারছেন, এবং সবচেয়ে বড় বন্ধু যারা তার বিলিয়নিয়ার বন্ধুরা তার থেকে দূরে সরে যাচ্ছেন। অন্য কথায় ট্রাম্প এই যুদ্ধের ফলে ক্রমান্বয়ে বিভিন্ন ক্ষেত্রে পরাস্ত হচ্ছেন। ওকে, একটা ফাইনাল প্রশ্ন এই ব্যাপারে আপনি বলে দিয়েছেন, কিন্তু একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আমরা যদি একটু অতীতে ফেরত তাকাই, জাস্ট ফর দ্য কনটেক্সট, 1823 সালে প্রেসিডেন্ট জেমস মনরো, আমার মনে হয় মনরো ডাক্ট্রিনের কথা বলছি আমি, ইউরোপিয়ানদেরকে ধমকি দিয়েছিলেন যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে এভরিথিং ওন, সবকিছু ওন করে আমেরিকা, এখানে মাথা গলাতে আসবে না, এবং তোমাদের কোনো অ্যাফেয়ারে আমরা যাব না। ট্রাম্পের অনেক কার্যক্রম সেটি মনে করিয়ে দেয়, কারণ উনি কিন্তু নেটো, ইউরোপিয়ান ইউনিয়ন সবকে একই রকম ধমকি দিচ্ছেন। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে নিগোসিয়েশনের মাধ্যমে কিন্তু, কারণ অতীত সাম্রাজ্যবাদ যেরকম ছিল, যেরকম আপনি যদি ব্রিটিশ কলোনিয়ালিজম দেখেন, তাদের পাউন্ড ছিল বিশ্ব রিজার্ভ মুদ্রা, সেটি চলে গেল। আমেরিকা খুব সুন্দর করে এটা কাজ করেছে। প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সব আর্থিক ফান্ডিং তাদের ছিল, যার ফলে প্যারিস ট্রিটিতে জার্মান যে চুক্তিটি সই করলো তার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, সেখানেও তারা হ্যাভিলি ইনভেস্ট করলো, এবং ব্রেটন উড যে কনফারেন্স হলো সেখানে আমেরিকার ডলার রিজার্ভ ডলার হিসেবে আত্মপ্রকাশ করলো। সম্পূর্ণটাই অত্যন্ত সুচতুরভাবে করা হয়েছে। সেটি কিন্তু ট্রাম্প সেই রাস্তায় যাননি, উনি হুমকি ধমকির রাস্তায় গেলেন, রাইট? তাহলে শেষ কথা, এই ট্রেড ওয়ারে কে জয়ী হচ্ছে? চায়না, আমেরিকা, কে? ক্লিয়ারলি আমি এটাকে বুঝিয়ে বললাম, ক্লিয়ারলি ট্রাম্প সাহেব জিতছেন না বলে তিনি এখন বলছেন আমি শি জিনপিংয়ের সঙ্গে নেগোশিয়েট করছি, যদিও চায়না বলছে ভাই আমি কিন্তু ফোন করিনি, নো নেগোশিয়েশন। তার মানে মুখ সেভ করবার জন্য, তার মুখ ফেস সেভিং এর জন্য তিনি বলছেন যে, আজকে তিনি টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার দিয়েছেন, বলছেন তিনি 200 চুক্তি তিনি করে ফেলেছেন। তিনি আজকে টাইম ম্যাগাজিনকে বলেছেন, তার ট্রান্সক্রিপ্ট একটু আগে CNN প্রকাশ করেছে, 200 ডিল তিনি করে ফেলেছেন। অথচ আমরা জানি যে একটি ডিলও কিন্তু হয়নি, সিঙ্গল ডিল। উনি হয়তো মনে মনে ভাবছেন, মনে মনে হয়তো ডিল তিনি করে ফেলেছেন। মানে প্র্যাকটিক্যালি কোন সেক্টরে, কোন ক্ষেত্রেই ট্রাম্প সাহেব জেতেননি। সবচেয়ে বড় কথা, ট্রাম্প সাহেব একা হয়ে পড়েছেন। ডক্টর একটু আগে বলছিলেন, তাতে এই যে এই যুদ্ধটা, এই ট্রেড ওয়ারটা সারা বিশ্ব একদিকে, ট্রাম্প একদিকে। আগে ছিল উল্টো, ট্রাম্প মানে আমেরিকা সারা বিশ্বের সঙ্গে এবং নেতা হিসেবে, আমেরিকা লেড দ্য হোল ওয়ার্ল্ড। এখন কি ঘটলো? ট্রাম্প সাহেব একা, অর্থাৎ আমেরিকা একা, সারা বিশ্ব তার বিরুদ্ধে। এটি যদি কেউ কয়েক মাস আগেও বলতো, এটি একটি অভাবনীয় ব্যাপার, কারণ বিশ্ব আসলে নেতৃত্বে ছিল আমেরিকা, এবং মানুষ আমেরিকার নেতৃত্ব পছন্দ করত। একেবারে উল্টে গেল দান। আমি প্রসঙ্গের পরিবর্তন করব, আমি যাব একটু ভাবুন যে বাড়ির পাশে কানাডা আমেরিকার ঘনিষ্ঠতম বন্ধু, সেখানে শুধুমাত্র ট্রাম্পের কথার জন্য রাজনীতি বদলে যাচ্ছে। Honestly speaking, Canada and America never felt like a different country to me. আপনি যান, আসুন, তারাও যাচ্ছেন, আসছেন, একেবারে সত্য কথা। কিন্তু এখন তারা আমেরিকাকে দেখছে, আমেরিকার পণ্যকে দেখছে যে এই দেশে থেকে কোনো পণ্য কিনবো না, এটি একটি আলাদা দেশ, এটি আমাদের, আগে তারা বলতো ইটস ইজ আওয়ার ব্রাদারলি কান্ট্রি। নট এনিমোর। ওকে, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করি, আমি নাকিবুর রহমান যাবো আপনার কাছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উনি ইতিপূর্বে আপনি অনেকবারও মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে, যে ডে 1 ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, সেটি এখনো হয়নি, এবং প্রকৃত অর্থে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আজকে বড় খবর হচ্ছে যে ট্রাম্প প্রশাসন বলছেন যে এই যুদ্ধ বন্ধের জন্য পুতিন যত না দায়ী, তার চেয়ে বেশি দায়ী জেলেনস্কি। এবং তার আগে যে সংকেতটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে এমন যে ইউ নো হোয়াট,
আমরা জানি না কি হবে, আমরা এটার বাইরে, এই আলোচনা আমরা করতে রাজি না। এখন তারা আবার বলছেন যে আমরা ক্রাইমিয়াকে রেকগনিশন দিতে রাজি আছি। ওকে, আসলে কি তারা তাদের রাস্তা থেকে বের হয়ে আসলেন? আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করে বোঝান যে আসলে আমরা কোথায় আছি ইউক্রেন ওয়ারে, কি হচ্ছে আসলে? সবাই খুব কনফিউজড ভাই এটা নিয়ে, যে কেউই কিছু বুঝতে পারছে না। কারণ আসলে ইভেন আপনারা যদি আমেরিকা ফার্স্ট পলিসির কথা বলি, যে এটা নিয়ে ইউক্রেনে এইড পাঠানোর ব্যাপারে কিন্তু রিপাবলিকান পার্টি দ্বিধাবিভক্ত, যে তারা চায় না যে ইউক্রেন ওয়ারের এই ট্যাপটা আমেরিকান ট্যাক্স পেয়ার মানি দিয়ে এটা চালু রাখা হোক। কিন্তু সাথে সাথে আমরা দেখেছি যে হিউম্যান রাইটস ক্রাইসিস যেটা হচ্ছে, হিউম্যানিটেরিয়ান যে নিডটা, এটা থেকে আমেরিকা কোর্স এক্সেপ্ট প্যালেস্টাইন, সব জায়গাতেই আমেরিকার একটা রেসপন্স সবসময় থাকে। সেখানে ইউক্রেন ওয়ারের যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হচ্ছে, এটা থেকে মুক্তি দেওয়ার জন্য অবশ্যই আমেরিকার সাধারণ মানুষের একটা সিম্প্যাথি থাকে। এবং এখানে আমরা রিয়ালিটি যদি ধরি, যে ইউক্রেন কিন্তু সাস্টেইন করবে না আমেরিকার সাপোর্ট ছাড়া, নেটোর এবং ইউরোপের সাপোর্ট ছাড়া। আমেরিকার সাপোর্টটাই মুখ্য। এবং ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সখ্যতা এবং যে রিলেশনশিপ, এগুলা নিয়ে অনেক ধরনের কথাবার্তাও বাজারে আছে, এবং এর সত্য মিথ্যা মানুষ বলতে পারবে। যে একটা জিনিস সত্যি, যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে কখনোই পুতিনের সমালোচনা করতে দেখিনি, যদিও তিনি সবার সমালোচনা করেছেন। ইভেন কিছুদিন আগে ট্রাম্পের রিকোয়েস্ট উপেক্ষা করে রাশিয়া যে ইউক্রেনে আক্রমণ করলো, এতে প্রাণঘাতী হয়েছে, এটা নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব সফটলি বলেছেন যে এটা উচিত হয়নি এ পর্যন্ত। এটা যদি অন্য কেউ করতো তাহলে পরে কিন্তু আপনি দেখতেন যে ইভেন যে স্লাইটেস্ট ডিসরেসপেক্ট, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উড হ্যাভ আনলিশড হিজ কি বলা যায় যে টুইট এবং অন্য সবকিছু তাদের ব্যাপারে। কিন্তু আমরা কিন্তু পুতিনের ব্যাপারে যথেষ্ট সহ্য করতে দেখেছি ডোনাল্ড ট্রাম্পকে। সো দ্যাট বেগস টু হ্যাভ সাম কোয়েশ্চেন, যে কি ব্যাপার ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের এরকম অন্যরকম সম্পর্কটা কেন। এবং এখানেও আমরা অনেকদিন আলোচনা করেছি, হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে আর্টিকুলেট করেছিলেন, যে জেলেনস্কি যখন হোয়াইট হাউসে এসেছিলেন, হি নিডেড টু বি লিটল বিট মোর হাম্বল। যদিও আই আন্ডারস্ট্যান্ড যে তিনি একটা ট্রমাটিক অবস্থায় আছেন, হিজ পেশেন্ট র্যান আউট, কিন্তু তারপরও তার ধৈর্য ধারণ করা উচিত ছিল। দ্যাট কাইন্ড অফ টিকড অফ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন লিটল বিট। সো এটার ফলশ্রুতিতে যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে জেলেনস্কি আমার সাথে দুঃখ প্রকাশ করেছে, একসাথে কাজ করার কথা বলছে, কিন্তু এখন কি হচ্ছে, মানে উই নেভার নো, উই আর নট আন্ডারস্ট্যান্ডিং। কারণ একটা কথা হচ্ছিল যে যতটুকু পর্যন্ত রাশিয়া অধিগ্রহণ করেছে, সে ততটুকু পর্যন্ত রাশিয়ার অন্তর্ভুক্ত থাকবে, তারপরে সেখান থেকে একটা শান্তি স্থাপিত হবে। কিন্তু এই সিজ ফায়ার হবে হচ্ছে না, ইউনিল্যাটারাল সিজ ফায়ার, তারপরে আক্রমণ, এবং এখানে আমেরিকার স্টোনটা, মানে এখানে বেসিক্যালি আমরা যদি মোটা দাগে দেখি, তাহলে কিন্তু আমেরিকা ইউক্রেনেও রাশিয়ার কাছে প্রিটি মাচ ইগনোর হচ্ছে। রাশিয়া কিন্তু সম্মান দিচ্ছে না আমেরিকাকে। সো প্রশ্ন জাগে যে সত্যি সত্যি ইউক্রেন রাশিয়ার ক্রাইসিসে আমেরিকা কি অনেস্ট পিস ব্রোকার হতে পারবে, নাকি না ইউরোপ এখানে একটা লিডারশিপ নিয়ে নিবে। এবং এখানেও মানে হাসান ফেরদৌস ভাই আগে যেটা বললেন যে আমরা খালি দেখছি যে লস আর লস, কোনো উইন দেখছি না। এই ইউক্রেনেও প্রতিদিনই আমেরিকার গ্লোবাল যে মোরাল লিডারশিপ, এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং আমেরিকা প্রিটি মাচ নেগোসিয়েটরের রোল থেকে আমরা দেখছি যে সরে আসতে বাধ্য হচ্ছে। আমি একটি তথ্য দিই আপনাকে। নিউ ইয়র্ক টাইমসে আমার মনে হয় মাসখানেক আগে একটি বড় প্রতিবেদন ছাপা হয়েছিল, যে আমেরিকান জেনারেলরা কিভাবে ইউক্রেনিয়ান জেনারেলদের সাথে হাতে হাত ধরে কাজ করছেন। অনেক বড় প্রতিবেদন, সেটা পড়ে দেখতে হবে। সেখানে উল্লেখ করা হয়েছে ভিসবাডেন, জার্মানিতে, সেখানে একটি হেডকোয়ার্টার ছিল, সেখানে সব জেনারেল একসাথে বসতেন, ইউক্রেনিয়ান জেনারেল, আমেরিকান জেনারেলরা, এবং সেখানে আসতেন ব্রিটিশ জেনারেলরা। তারপর সেখান থেকে যুদ্ধ পরিচালনা কিভাবে হবে, কেমন হবে, কোন, এবং সমস্ত তথ্য স্যাটেলাইটের আমেরিকান দেয়া হতো তাদের হাতে, যার জন্য খুব অ্যাকুরেসির মাধ্যমে তারা রাশিয়ান সামরিক স্থাপনায় আঘাত করতে পারতেন খুব, মানে, কিন্তু কখনোই তারা নিজেরা যুদ্ধে জড়িয়ে পড়েননি।
যে ভিসবাডেনের কথা বলা হয়েছে, আমি সেখানে গিয়েছিলাম এবং জায়গাটাও আমি চিনি। কেউ যান না সেখানে, ফ্র্যাঙ্কফুটের একটি প্রত্যন্ত অঞ্চল, ভালো জায়গায় তারা বেছে নিয়েছেন না। সেখান থেকে যখন আমি পোল্যান্ডে গেলাম, পোল্যান্ডের ক্রাকো হয়ে আরও সেমেসিল নামে একটি জায়গা আছে একেবারে ইউক্রেনের বর্ডার পাশে, 90 কিলোমিটার দূর হবে, সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। কাজেই রাশিয়ার উত্তেজিত হওয়ার অনেক অনেক কারণ আছে এবং এই যুদ্ধে সরাসরি আমেরিকানরা জড়িত। অনলি নো বুটস অন দ্য গ্রাউন্ড, দ্যাটস অনলি ডিফারেন্স, রাইট? তো সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইউটার্ন করে একেবারে হাত ধুয়ে ফেলবেন, নিজের আমেরিকার ফরেন পলিসি পাল্টে দিবেন, আমার কাছে এটা বোধগম্য নয়। এই জন্যই আমি জানতে চেয়েছিলাম। আরও ব্যাপক আলোচনা হবে এই ব্যাপারে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি। ইন্ডিয়া পাকিস্তান যে অবস্থান তৈরি হয়েছে, এটা নিয়ে একটু বলি, এটা নিয়ে অনেক কথা বাদ রয়ে গেল। শিওর। অন ইউক্রেন গত সপ্তাহে প্যারিসে মিটিং হয়েছিল, কিন্তু জি জি রুবিও সাহেব গিয়েছিলেন এবং অ্যাপারেন্টলি আমেরিকা তার ফাইনাল প্রপোজাল দিয়েছে। আমেরিকা ফাইনাল প্রপোজাল দিয়েছে ইউক্রেনকেও এবং রাশিয়াকে। যে প্রপোজালের মধ্যে বক্তব্য হচ্ছে এই যে যুদ্ধ থেমে যাবে অ্যালং দ্য লাইন, এখন যেমন লাইন অফ কন্ট্রোল যেটাকে বলি, এলওসি যেটাকে বলি আমরা, কাশ্মীরের ক্ষেত্রে যেমন ঘটেছে, সেই লাইন অফ কন্ট্রোল বরাবর যুদ্ধ থেমে যাবে। জি, এইটা 1 নম্বর। 2 নম্বর, ক্রাইমিয়া চলে যাবে রাশিয়ার হাতে এবং রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। 2। 3 হচ্ছে ইউক্রেন মেনে নেবে যে সে কখনোই নেটো জয়েন করবে না। আর জাপারোজিয়ায় যে আণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সে বিদ্যুৎ কেন্দ্রের উপরে নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার। আমেরিকা নিয়ন্ত্রণ করবে, বিদ্যুৎ ভোগ করবে জয়েন্টলি রাশিয়া এবং ইউক্রেন। তারপরে এই যে প্রপোজাল তিনি করছেন, পুরো প্রস্তাবটাই রাশিয়ার পক্ষে যায়, রাশিয়ার পক্ষে যায়। আজকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার একটা মন্তব্য করেন জার্মানিতে। তিনি বলেছেন যে আলটিমেটলি ইউক্রেন উইল বি ডিভাইডেড। যেভাবে একসময় পশ্চিম জার্মানি পূর্ব পশ্চিম বিভক্ত হয়েছিল, সেভাবে ইউক্রেন বিভক্ত হয়ে যাবে। মানেটা কি? তারপরে যে সমস্ত এলাকা দখল করেছে রাশিয়া, সেটা তারা ফেরত পাবে না, আর বাকি অংশটুকু বা তার চেয়ে বেশি প্রবাবলি থাকবে ইউক্রেনের কাছে। অন্য কথায় পুরো প্ল্যানটাই ইউক্রেন স্বার্থের বিরুদ্ধে। শেষ কথা বলে আমি, কেন এই শান্তি চুক্তি আগাচ্ছে না? ট্রাম্প সাহেব ফ্রম ডে 1 উনি ভেবেছিলেন যে, উনি তো নিজেকে মনে করেন তিনি একটা কোম্পানির হেড, জি, সিইও, এবং সিইও সাহেবরা কি করে, এটা করো, এবং তাই হয়। উনি ঠিক এভাবেই বলেন তার কংগ্রেসম্যানদেরকে, এটা করতে হবে, এবং সব কংগ্রেস মেনে নেয়। কিন্তু বিশ্বের দেশগুলি তো তার কংগ্রেসম্যান নয়, বিশ্বের দেশগুলি তো তার কোম্পানির কর্মচারী নন। ফলে উনি যতই বলুন না কেন, তার উইল তিনি ইম্পোজ করবেন, তিনি উইল ইম্পোজ করতে পারছেন না। এবং উনি এখন খুব কঠিন ভাবে বুঝতে পারছেন যে অঙ্কটা অত সোজা নয়। কোনো প্রস্তুতি ছাড়া, নেগোসিয়েশন ছাড়া, যেমন ট্রেড ওয়ার শেষ হবে না, যুদ্ধ শেষ হবে। জি, আমি আপনার কাছে থাকলাম। আমি একটু দুজনের কাছে যাবো এই বিষয়টা নিয়ে, ভারত পাকিস্তানের বিষয়টি নিয়ে। বিষয়টা এখন জটিল আকার ধারণ করেছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার চরমে। এখন দুপক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন। মঙ্গলবারের ঘটনার পর দ্রুত কতগুলো সিদ্ধান্ত জানায় দিল্লি, এবং এই তালিকায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া, পাকিস্তানের জন্য ভিসা বন্ধ, কূটনৈতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত রয়েছে। জবাবে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছেন। জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে। এছাড়াও হালকা করে বলা হয়েছে, আমি জানি না কতখানি এটির সত্যতা আছে, আমি একটু দেখতে হবে, যে 72 সালের সিমলা চুক্তি স্থগিত ঘোষণা দিয়েছেন। সেটি 72 সালে, রাইট, সেটি সিমলাতে হয়েছিল ইন্দিরা গান্ধী এবং ভুট্টোর মধ্যে, দুঃখিত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঠিক পরপরই। খুব স্ট্রেঞ্জ টাইমিং, টু বি অনেস্ট উইথ ইউ। আমার প্রশ্ন আপনার কাছে হাসান ফেরদৌস, এই যে আক্রমণটি এখনো হলো, এই আক্রমণের ব্যাপারে আপনার কি মনে হচ্ছে যে এটি কে স্পন্সর করতে পারে? টাইমিংটাও খুব স্ট্রেঞ্জ, কারণ জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তার পত্নীকে নিয়ে সেখানে আছেন, উষা ভ্যান্স। অনেকেই বলবেন যে এই আক্রমণটা একেবারে হাওয়া দিয়ে হয়নি। এটি আপনি কিভাবে ব্যাখ্যা করছেন?
হাবিব ভাই, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই আলোচনা সবার আগে এটাকে কন্ডেম করতে হবে। জি, নিরপরাধ মানুষ যারা যুদ্ধের সঙ্গে জড়িত নয়, রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারা নিহত হয়েছে। যে 26 জন নিশ্চিত হয়ে মারা গেছেন তার প্রায় সবাই হিন্দু, এবং হিন্দু বলেই মারা গেছেন। তার মানে ধর্ম একটা এলিমেন্ট হয়ে এখানে এসছে। আমাদের প্রথম কাজ হবে এই 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 সন্ত্রাসী আক্রমণকে নিঃশর্তভাবে কন্ডেম করা। yeah, সাধারণ লোককে কোনোভাবেই মারা যায় না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কাশ্মীর নিয়ন্ত্রণ জানি আমরা, সেখানে দেশের মানুষ যুদ্ধ করছে থেকে, সব জানি আমরা, জি। কিন্তু নিরপরাধ এরা টুরিস্ট, সবাই অন্য দেশ থেকে এসছে, অন্য শহর থেকে এসে, তাদের হত্যা করা হয়েছে। জি। এটা গ্রহণযোগ্য নয়। তো এখন কেন হলো, আমি তিনটা কারণ আপনাকে বলি। এক নম্বর কারণ আপনি বলেন জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স এই মুহূর্তে তখন আমেরিকা ভারতে ছিলেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কিন্তু পাকিস্তান নিয়ে কোনো কথাই বলছে না। কোনো পাকিস্তান ছিল তার ঘনিষ্ঠ বন্ধুর একটি। ভারত যে অ্যাটেনশন পাচ্ছে আমেরিকার কাছ থেকে, তার কণামাত্র পাকিস্তান পাচ্ছে না, কোনো অ্যাটেনশনই নেই। বলে দিস ওয়াজ এ প্লয় টু ড্র ইন্ডিয়া আমেরিকার অ্যাটেনশন। দ্যাটস নাম্বার ওয়ান। okay, নাম্বার টু, সবচেয়ে বিগেস্ট কারণ হচ্ছে আমি বলি, পাকিস্তানের মিলিটারি খুব অজনপ্রিয় হয়ে পড়েছে একাধিক কারণে। পাকিস্তানের ইকোনমি খুব খারাপ, আমরা জানি সেটা। ইমরান খান সবচেয়ে জনপ্রিয় পলিটিশিয়ান ভারত বা পাকিস্তানের, আর্মির কারণে জেলে বসে আছেন। আপনাকে আরো একটা কথা জানাই আপনাকে আমি, পাকিস্তান মিলিটারি অল্প কিছুদিন আগে 1 মিলিয়ন একর জমি পেয়েছে লিজে, শস্য খেতি করবার জন্য। এবং এই বেসিক্যালি অ্যারিড এলাকা, অনুর্বর এলাকা, সেখানে পানি আনবার জন্য 3টি বড় নদী খনন করা হবে, যার ফলে ক্ষতিগ্রস্ত হবে মূলত পাঞ্জাবের কৃষকরা। ফলে কৃষকরা খুব ক্ষেপে আছে মিলিটারির উপরে, আমার পানি তুমি নিয়ে নিচ্ছ। জি, অ্যাজ এ রেজাল্ট পলিটিক্যালি খুব খারাপ অবস্থায় আছে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি বরাবরই একটা সুযোগ গ্রহণ করে, ভারত হচ্ছে তাদের একটা পাঞ্চিং ব্যাগ। ভারতকে আক্রমণ করা মানেই তার জনপ্রিয়তা উঠে যাওয়া। এই ঘটনার 1 সপ্তাহ আগে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির কি বলেছেন, ভাষণটা শুনতে হবে। আসিম মুনির বলছেন যে কাশ্মীর হচ্ছে আমাদের ধমনী, একদম জগুলার ভেইন তিনি বলছেন কাশ্মীর। 1 2 নম্বর, আমরা হিন্দু মুসলমান সম্পূর্ণ ভিন্ন, আমাদের মধ্যে কখনো শান্তি হবে না। ওপেনলি 1 সপ্তাহ আগে তিনি বলছেন। এবং অনেকে ভাবছে যে আসিম মুনির সাহেবের এই বক্তব্যটা পিওরলি পলিটিক্যাল, aimed at instigating those who are separatists এবং those who are terrorists. পাকিস্তান এর আগেও কিন্তু টেরর আক্রমণ করেছে, বা আমরা জানি যে কিভাবে লস্কর-ই তাইবা যে গ্রুপটার কথা বলা হচ্ছে এখন, সেই গ্রুপটা যে পাকিস্তান দ্বারা নিয়ন্ত্রিত, পাকিস্তান আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত, তা তো আমরা জানি, এটা কোনো গোপন ব্যাপার নয়। মানে কোয়াইট লাইকলি পাকিস্তানের সেনাবাহিনী নিজের সম্মান পুনরুদ্ধারের জন্য এই আক্রমণটা করছে। এখন ইন রেসপন্স কি হচ্ছে, আপনার প্রথম যে কথা ছিল, ইন রেসপন্স যে ব্যবস্থা ভারত নিয়েছে তা কিন্তু একটা যুদ্ধ ঘোষণাই। সিন্ধু নদ চুক্তি 1960, সেই চুক্তিটা আপাতত রদ করা হচ্ছে। ঠিক যেভাবে পাকিস্তান সিমলা চুক্তি রদ করছে, সেভাবে তারা রদ করছে ভারত সিন্ধু চুক্তি। এখন সিন্ধু চুক্তি আমাদের গঙ্গা চুক্তির মতোই, যদি পানি নিয়ন্ত্রণ করে ভারত, তার ফলটা কি হয় পাকিস্তান বুঝতেই পারছেন। 6টি নদী এই চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তার 3টি নদী পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে, এবং এই 3টি নদী এন্টায়ারলি পাঞ্জাব দিয়ে প্রভাবিত হয়। পাকিস্তান বলেছে এটা বেসিক্যালি একটা যুদ্ধ ঘোষণামার বিরুদ্ধে। শেষ কথা বলি, আপনি দেখেছেন যে কিভাবে ভারতের পত্রপত্রিকায় পলিটিক্যাল লেভেলে ডিমান্ড করা হচ্ছে যে অ্যাকশন চাই আমরা, যুদ্ধের উন্মাদনা বাড়ছে, এবং এটা রাজনৈতিক দিকও আছে। সামনে নির্বাচন, এবছর শেষ নাগাদ বিভিন্ন রাজ্যে নির্বাচন। মোদী সাহেব সৌদি আরব থেকে ফিরে কোথায় গেলেন? তিনি ভাষণ দিল্লিতে দেননি, কেউ তিনি গেছেন বিহারে নভেম্বরের নির্বাচন। বিহারে যে তিনি কি বলছেন আমি দেখে নেব, ইটস পিওরলি পলিটিক্যাল স্টেটমেন্ট। তার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে, কে দিয়েছে ভিন্ন কথা, কিন্তু ইট ইজ অ্যান অপরচুনিটি ফর বিজেপি টু স্কোর বিগ গেমস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন বিহার। এর দুটো দিক, রাজনৈতিক এবং সামরিক
Right. এবং দুটি জায়গাতে তারা খুব একটা জনপ্রিয় না, খুব একটা মানে সুযোগ করতে পারছেন না, দ্যাটস ফর শিওর। আমি আপনি যে কথাগুলি বলেন তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলি। আমি গত মাসে পাঞ্জাবে গিয়েছিলাম, পাকিস্তানের পাঞ্জাব, ইন্ডিয়ার পাঞ্জাব না। সেখানে অনেক মানুষের সাথে আমি আলাপ করেছি, তাদের জিজ্ঞেস করেছি যে এই আর্মি শাসনের ব্যাপারে তোমাদের মতামত কেমন। তো তাদের কথা হলো যে তারা আসলে আর্মি শাসন চান না, কিন্তু আর্মির এতটাই কন্ট্রোল সারা দেশে যেটার বাইরে থাকা সম্ভব না। তারপরে আমার একটি প্রশ্ন ছিল যে ইমরান খান কেমন ছিলেন শাসক হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে। এই ব্যাপারটিতে আমি একটা বড় ধাক্কা খেলাম সেখানে। তারা বললেন যে ইমরান খান যখন ছিল তখন ইনফ্লেশন অনেক উপরে চলে গিয়েছিল, জিনিসপত্র দাম হাতের বাইরে চলে গিয়েছিল, এবং রাস্তাঘাট খুব নোংরা থাকতো, ভাঙাচোরা থাকতো। আপনি আসেন দেখেন, এবং আমি আসলেই যখন সেখানে ছিলাম আমি শহর এবং শহরের বাইরে মাইলের পর মাইল আমি ড্রাইভ করে দেখেছি, রাস্তাঘাট কিন্তু খুবই পরিচ্ছন্ন, পরিষ্কার, এবং ময়লা নেই। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে পাকিস্তানকে প্রকাশ করা হয় তার ধারে কাছেও নেই যেই আমার দেখা। দিস ইজ লাস্ট মান্থ, গত মাসের কথা বলছি আমি, এবং অনেকের সাক্ষাৎকার আমি নিয়েছি। এটি একটি ব্যাপার। এই ঘটনার পর অনেক হিন্দু আছেন যারা কাশ্মীর অথবা ওই অঞ্চলে, যারা বলছেন যে এই আক্রমণে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, কথাটি সঠিক নয়। তারা আতঙ্কবাদী এবং তারা যাকে পেতেন তাকেই গুলি করে মেরে ফেলেছেন। No, that's not true. That's not true. That's not true. I am not disputing you. I'm telling you what I heard and what I saw. I'm not saying I disagree with what you just said. হাবিব ভাই, আমরা 26 এর নাম পেয়েছি আমরা। Okay. যারা Again. একজন Christian. No, that's okay. Again, I'm not disputing your facts. I'm telling you what I saw. So that's the 2 cents I have to put in. আমাদের সময় কমে আসছে, আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ প্রসঙ্গে যাওয়া দরকার। আমি নকিবুর রহমান আপনাকে আর পাকিস্তানের ব্যাপারে কোনো প্রশ্ন করছি না। বিএনপি জামাত মিটিং হয়ে গেল লন্ডনে, এবং অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা হয়েছে, এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে যে গ্যাপ তৈরি হচ্ছিল, অনেকেই বলছিলেন বিভিন্নভাবে, এই তাদের বক্তব্য থেকেও সে উঠে আসছিল, সেই গ্যাপটি হয়তো কমে আসছে অথবা অনুমিত হচ্ছে যে কমে আসছে। এটি আসলে আপনি কিভাবে দেখেন, এবং এটি কি আইডিয়াল কিনা তাদের জন্য, আবার তারা কি যুগ্মভাবে আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে যাবেন কিনা? প্রথমেই আমি বলে নিই যে যুগ্মভাবে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না, মানে জিরো। তবে আমি যেটা অবজার্ভ করেছি সেটা হলো যে আপনি যেটা রেফারেন্স দিলেন যে এই মাসের সম্ভবত 5 এপ্রিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ব্রাসেলসে গিয়েছিলেন মেইনলি ইউরোপিয়ান ইউনিয়নের একটা ইনভাইটেশনে। তো সেখানে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের কিছু ডেলিগেশন, কিছু সংস্থা এবং ইউরোপিয়ান পার্লামেন্টের কিছু ব্যক্তিদের সাথে মিটিং করে 10 এপ্রিল উনি ইংল্যান্ডে গিয়েছিলেন, এবং মূলত এটা খুব একটা পাবলিসাইজ কিন্তু হয়নি। এটা মারুফ কামাল সাহেব, যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন, তিনি এই বিষয়টা রিভিল করেছেন সোশ্যাল মিডিয়াতে। তার আগে কিন্তু এটা কেউ জানেনি, এবং তারপরে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ডক্টর শফিকুর রহমান সম্ভবত 2-1 দিন আগে কিংবা সপ্তাহখানেক আগে একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে তিনি মূলত গিয়েছিলেন দীর্ঘদিনের সহকর্মী বেগম খালেদা জিয়াকে দেখতে, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং সেখানে তিনি তার ছেলের বাসায় যেহেতু আছেন, ছেলের সাথেও কথা হয়েছে। এবং তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে শুধু কি এটা সৌজন্য সাক্ষাৎ কিনা, তখন উনি একটু রসিকতা করে বলেছেন যে বাংলাদেশে 2জন অপরিচিত মানুষ চা খেতে বসেও রাজনীতির আলাপ করে, তো আমরা দুইটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তি, আমরা বসে রাজনৈতিক কথা হবে না, এটা তো হতে পারে না। তবে তিনি এর চেয়ে বেশি ডিটেল কিছু দেননি। তো অনেক ধরনের অনুমান, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে বিএনপি এবং জামাত দীর্ঘদিনের এলাই ছিলেন। মূলত 96 সালের নির্বাচনের ল্যান্ডস্কেপটা যদি আমরা দেখি, সেখান থেকেই বিএনপি জামাতের জোটটার মানে উৎপত্তি। সেখানে প্রায় 120টার মতো আসন ছিল, যে আসনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের ব্যবধান 5 থেকে 10,000 ভোটের মধ্যে, এবং ইকুয়েশনটা এরকম ছিল যে প্রত্যেকটা আসনেই জামাতের ভোট কমপক্ষে 5 থেকে 25,000 পর্যন্ত ভোট ছিল। সো এই ভোটটা যদি যোগ করা হয় তাহলে পরে
এই 125টা সিট আওয়ামী লীগ কম পাবে, এবং এখান থেকেই কিন্তু 1997-98 সালে আওয়ামী লীগের যে একটু দমন নিপীড়ন বিরোধী দলের উপরে, সেখান থেকেই কিন্তু বিএনপি এবং জামাত ঘনিষ্ঠতা অর্জন করে এবং তারা একটা জোটবদ্ধভাবে নির্বাচন এবং ক্ষমতা বেসিক্যালি ক্ষমতায় যাওয়ার একটা সরকার গঠনের একটা সিদ্ধান্ত নেয়। এবং সেটা থেকে 2001 সালের নির্বাচন, এবং তারপরে 2008-এও তারা একইভাবে নির্বাচন করেছেন, এবং তারপরে হিস্ট্রি উই অল নো। সো এই আন্দোলনের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিএনপির সাথে জামাতের একটু দূর একটা ডিস্টেন্স তৈরি হয় বিভিন্ন কারণে, এবং এই কারণগুলা খতিয়ে দেখতে গেলে মানে ইট উইল বি সাম পিএইচডি থিসিস যে কি কারণে। আদর্শগতভাবে বিএনপি জামাতের মধ্যে কিছু মিলও রয়েছে, কিছু অমিলও রয়েছে, বাট এই সরকারের পতনের পরে, যদিও সরকার পতনের আন্দোলনে বিএনপি এবং জামাত এক প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেনি, কিন্তু তাদের মধ্যে কিন্তু যোগাযোগ ছিল। সো এই আন্দোলনটা সফল হওয়ার পরে, যেহেতু এখন আওয়ামী লীগ ইজ আউট অফ দ্য পিকচার, এবং জোটটা গঠিত হয়েছিল যে ইকুয়েশনের ভিত্তিতে, এবং বিএনপি আওয়ামী জামাতের মধ্যে যদি ভোট ডিভাইডেড হয়ে যায় তাতে আওয়ামী লীগ সুবিধা পাবে, এই সিচুয়েশনটা কিন্তু এখন নাই। কারণ আওয়ামী লীগকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া হবে কিনা, নিষিদ্ধ করা হবে কিনা, ইভেন যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করেও একটা বড় গণহত্যার পরে তাদের জনপ্রিয়তা কোন জায়গায়। সো ওই ভয়টা কিন্তু এখন বিএনপিরও নাই, জামাতেরও নাই, যে ভয় থেকে তারা জোটটা করেছিল। সো এই জন্যই আমি খুব কনফিডেন্স নিয়ে বলতে পারি বিএনপি এবং জামাতের মধ্যে জোট হবে না। এবং এটা সত্যি যে দুইটা দল আলাদা, দুইটা দলের রাজনৈতিক উদ্দেশ্য আলাদা, লক্ষ্য আলাদা, কিন্তু বাংলাদেশের 54 বছরের কালচারের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা এবং যে রাজনৈতিক সংস্কারটা হওয়া সবচেয়ে জরুরি, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট কিংবা সুসম্পর্ক, এটা কিন্তু একটা ব্যত্যয় ঘটেছিল দীর্ঘদিন ধরে। সুতরাং তারা একসাথে ইলেকশন করলো কি না করলো এটা আমার কাছে নিউট পয়েন্ট, কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানে মানে কি বলা যায় যে মানে কি বলা গুডউইল এবং জেন্টলম্যানস এগ্রিমেন্ট থাকতে হবে, যাতে করে রাজনৈতিক বক্তব্য একে অপরের প্রতি দিতে পারবে, কিন্তু সীমারেখা যেন ভঙ্গ না করা হয়, একজন আরেকজনকে ঘৃণা না করে, এই পর্যায়ে যেন চলে না যায়, কোনো সংঘাতের দিকে না যায়, নিজেদের মধ্যে কোঅপারেশন থাকে, এটা নিশ্চিত করতে হবে। এবং আমার মনে হয় যে এই জায়গাটা থেকে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বিএনপি এবং জামাতের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি পেয়েছে বলে আমি বিশ্বাস করি। প্রবলেম হচ্ছে জেন্টলম্যান এগ্রিমেন্ট তো দূরের কথা, জেন্টলম্যানই নেই আমাদের দেশে। যদি আপনি আমার মতের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আমি জানি আমাকে এই কথা বলার পর আমাকে হয়তো অনেকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন বা দিতে চাবেন, বাট দ্যাটস আ ফ্যাক্ট। আমরা একেবারেই মানে মানে অ্যানিমালিস্টিক বিহেভিয়ারে চলে যাই যদি আপনার সাথে আমার মতামতের অমিল হয়। অত্যন্ত দুঃখজনক। হাসান ফেরদৌস, আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনার হাতে 2 মিনিটের মতো সময় থাকবে। বিএনপি একটি আইডিয়া তুলেছেন, সেটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট। এটি কি খারাপ না ভালো? আবার আমরা শুনছি যে ইউনিটি গভর্নমেন্ট, এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কি? এই মুহূর্তে নানা রকম আইডিয়া ফ্লোট করছে। জি জি, মাথায় রাখতে হবে যে সকল পক্ষই একটা বিষয়ে একমত, আর তা হচ্ছে যে যত দ্রুত সম্ভবপর নির্বাচন করতে হবে এবং ক্ষমতা রাজনৈতিক শক্তির হাতে তুলে দিতে হবে। আমাদের এই মুহূর্তের বিগেস্ট চ্যালেঞ্জ কোনটা? যারা ক্ষমতায় আছে তারা তো নির্বাচিত সরকার নয়, তাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন ওঠে। তাদের দায়িত্ব কি? দায়িত্ব একটাই তোমাদের কাছে, হচ্ছে যে মিনিমাম রিফর্ম শেষে নির্বাচনটা করা। নির্বাচন করার পরে কি হবে? আমি দেখছি বিএনপি যেটা বলছে, এবং ইন্টারেস্টিংলি বিএনপি বলছে তারা যে সরকার গঠন করবে, তারা যদি সরকার গঠন করে একা করবে না, তারা একটা শরিকি বা কোয়ালিশন সরকার গঠন করবে, যাতে একাধিক 14 দল বা 15 দল বা 20 দল অংশীদার হিসেবে তারা নেবে। মানে তারা এখনই তারা অঙ্ক করে নিচ্ছে কে কতটা আসন পাবে। আসনের একটা আর্লি বা অ্যাডভান্স ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে যে একটা জাতীয় সরকার গঠন করা যাবে কি না, নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরে। বিএনপি বলছে তারা চায়, এবং এটা গুড আইডিয়া, কিন্তু আমাদের সংবাদগুলি আছে জানানোর একটাই পথ হচ্ছে যে যত বেশি সংখ্যক রাজনৈতিক দলকে ক্ষমতার প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসা। 30 সেকেন্ড, জেনারেল ইলেকশনের আইডিয়াল টাইম কেমন হতে পারে বা কখন হতে পারে? 30 সেকেন্ডস। আপনাদের চাপ আছে, আন্তর্জাতিক চাপ আছে ডিসেম্বরের মধ্যে, কিন্তু আমিও জানি যে আমাদের
ভোটের তালিকা হালনাগাদ হবে না জানুয়ারি ফেব্রুয়ারির আগে, এটা আমি কনফার্ম করেছি ইসি থেকে। ফলে অটোমেটিক্যালি আমরা কোনোভাবে ডিসেম্বরে করতে পারবো না, নির্বাচনটা জানুয়ারি ফেব্রুয়ারি পরে হতে হবে। জি। পরে মানে মার্চ এপ্রিল আলটিমেটলি জুন পর্যন্ত যেতে পারে, কারণ জুনটা আবার অ্যাপ্রোপ্রিয়েট সময় না আমরা জানি, খুব গরম তখন থাকে। বৃষ্টি হয়, গরম হয় ইত্যাদি। ফলে প্রবাবলি আমার যে ধারণা, যে আমাকে যেভাবে ব্রিফ করা হয়েছে, প্রবাবলি মার্চ নাগাদ নির্বাচনটা হবে। হাসান ফেরদৌস, মার্চ আবার রোজা হয়ে যায় কিন্তু, এটা একটা It প্রবলেম। is true, it is true. কিন্তু জামাত সাহেব কি বলেছে? Very good. সাহেব বলেছে যে আগামী রোজার আগে হতে হবে। জি জি। আগামী রোজার আগে মানে ফেব্রুয়ারি। ঠিক আছে। ফেব্রুয়ারিটা লাইকলি লজিস্টিক্যালি পসিবল না বলে মনে হয়। সেক্ষেত্রে যেটা হবে, যদি না পারি নির্বাচন করতে আমরা রমজানের মধ্যে, আরো পুশ করে ইট গোজ টু এপ্রিল। ওকে, হাসান ফেরদৌস, নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।